আমরা সাধারণত রাজনীতিকে একটা খুব সহজ গাণিতিক সমীকরণ হিসাবে দেখতে অভ্যস্ত, তাই না? একদমই। কে কত সিট পেল বা কোন এলাকার কার ভোট বেশি, ঠিক। ভোটের আগে কে কার সাথে জোট বাঁধল, এসব নিয়েই তো আমাদের যাবতীয় হিসাব নিকাশ চলে। হ্যাঁ, এটাই তো সাধারণ চিত্র। কিন্তু কখনো কখনো এমন একটা নির্বাচন সামনে চলে আসে যা শুধু ওই অঙ্কের হিসাব দিয়ে বোঝা যায় না। রাইট। তখন ব্যাপারটা একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ হয়ে দাঁড়ায়। এক্স্যাক্টলি। এমন একটা সময় যখন একটা গোটা রাজ্য তার নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে, আমরা আসলে কারা, আমাদের আগামী দিনের পরিচয়টা ঠিক কি হতে যাচ্ছে। আর ২০২৬ সালের পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আমরা যখন কথা বলছি, তখন এই পরিচয়ের প্রশ্নটাই সবচেয়ে বড় হয়ে দেখা দিচ্ছে। হ্যাঁ, আর আমাদের আজকের এই ডিপ ডাইভ বা গভীর আলোচনার মূল ফোকাসটাই হলো এটা। আমরা দ্য ব্যাটল ফর বেঙ্গল আইডিওলজি অ্যান্ড আইডেন্টিটি 2026 নামক একটা সোর্স ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করব। যেটার মূল বিষয়বস্তু হল আইডিওলজি বা আদর্শ এবং আইডেন্টিটি বা পরিচয়ের একটা ত্রিমাত্রিক লড়াই। একদম। আজকের এই বিশ্লেষণে আমরা কেবল নেতাদের নাম বা দলের প্রতীকের মধ্যে আটকে থাকব না। আমরা বোঝার চেষ্টা করব এই রাজনৈতিক লড়াইয়ের আড়ালে যে দুটো সম্পূর্ণ ভিন্ন আদর্শের সংঘাত চলছে, তার মেকানিজমটা আসলে কি। এবং এখানে একটা কথা শুরুতেই পরিষ্কার করে দেয়া ভালো। অফকোর্স, বলুন। আমরা এই সোর্স মেটেরিয়ালের তথ্যগুলো একেবারে নিরপেক্ষ জায়গা থেকে বিশ্লেষণ করব। এখানে কোনো নির্দিষ্ট দলের প্রতি সমর্থন বা বিরোধিতা নেই। আমাদের উদ্দেশ্য শুধু শ্রোতাদের সামনে একটা বস্তুনিষ্ঠ চিত্র তুলে ধরা। একদম ঠিক বলেছেন। এটা খুবই জরুরি একটা পয়েন্ট। তো চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। আমরা যদি ব্যক্তিগত প্রতিনিধিত্বের জায়গা থেকে শুরু করি, মমতা ব্যানার্জি বনাম শুভেন্দু অধিকারী। হ্যাঁ, এই জায়গাটা সোর্সে খুব চমৎকারভাবে বিশ্লেষণ করা হয়েছে। কে বাংলাকে সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করেন, এটাই হলো মূল প্রশ্ন। আমার কাছে এটা একটা ক্যানভাসের মতো লাগে। ধরুন, একই ক্যানভাসে দুজন শিল্পী সম্পূর্ণ ভিন্ন রঙের তুলি দিয়ে বাংলার ছবি আঁকার চেষ্টা করছেন। খুব সুন্দর একটা রূপক। কারণ এখানে শুধু দুজন ব্যক্তির লড়াই হচ্ছে না। তাহলে এটা আসলে কিসের লড়াই? দুজনেই তো বাংলার মানুষ, একই ভাষায় কথা বলেন। হ্যাঁ, কিন্তু যখন তারা বাংলার প্রতিনিধিত্ব করার দাবি করেন, তখন তারা সাধারণ মানুষের সামনে দুটো সম্পূর্ণ ভিন্ন মডেল বা ছাঁচ দাঁড় করান। আপনি যদি বিশ্লেষণগুলোকে একটা তাত্ত্বিক কাঠামোতে ফেলেন, দেখবেন এখানে দুটো আলাদা অপারেটিং সিস্টেমের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। আচ্ছা, এই অপারেটিং সিস্টেমের ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন। ধরুন, একটা কাঠামো বলছে আমাদের নিজস্ব একটা সাংস্কৃতিক এবং ভৌগোলিক সীমারেখা আছে, আর আমাদের যেভাবেই হোক সেটাকে রক্ষা করতে হবে। একটা নিজস্ব ইকোসিস্টেমের মতো। ঠিক। আর অন্য কাঠামোটা বলছে, না, এই সীমারেখাটা আসলে আমাদের আটকে রেখেছে। আমাদের এই গণ্ডি থেকে বেরিয়ে বৃহত্তর জাতীয় কাঠামোর সাথে যুক্ত হতে হবে। রাইট। মমতা ব্যানার্জির মডেলটাকে তাহলে আমরা অনেকটা ক্লোজড লুপ বা সুরক্ষিত আঞ্চলিক অপারেটিং সিস্টেম বলতে পারি, হ্যাঁ, একদম তাই। যেখানে তিনি নিজেকে বাংলার নিজস্ব স্বাতন্ত্র্য এবং শিকড়ের একনিষ্ঠ রক্ষক হিসেবে তুলে ধরেন। কিন্তু আমার প্রশ্ন হল, এই হাইপার লোকাল বা অতি আঞ্চলিক পরিচয়টা রাজনৈতিকভাবে এত শক্তিশালী একটা হাতিয়ার হলো কিভাবে? এর পেছনে আসলে একটা খুব গভীর ঐতিহাসিক আর মনস্তাত্ত্বিক কারণ আছে। আপনি যদি পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাস দেখেন, বামফ্রন্ট বা তারও আগের কথা বলছেন? হ্যাঁ, স্বাধীনতার আগে থেকে শুরু করে বামফ্রন্টের আমল হয়ে আজকে তৃণমূল কংগ্রেস পর্যন্ত সবসময়ই একটা কেন্দ্র বিরোধী বা অ্যান্টি সেন্টার সেন্টিমেন্ট কাজ করেছে। আচ্ছা, দিল্লি আমাদের বঞ্চনা করছে, এই ধরনের একটা ফিলিং। এক্স্যাক্টলি। মমতা ব্যানার্জি খুব সুনিপুণভাবে এই ঐতিহাসিক সেন্টিমেন্টটাকে নিজের রাজনৈতিক পরিচয়ের সাথে মিশিয়ে ফেলেছেন। যে কারণে তিনি নিজেকে ঘরের মেয়ে হিসেবে প্রজেক্ট করেন। ঠিক তাই। তিনি যখন ঘরের মেয়ে হিসেবে সামনে আসেন, তখন সাধারণ মানুষকে এই বার্তাটা দেন যে আমি তোমাদেরই একজন, এবং আমি বাইরের শক্তির হাত থেকে আমাদের সংস্কৃতিকে রক্ষা করছি। বুঝতে পারছি। এটা সরাসরি মানুষের আবেগের সাথে কানেক্ট করে। এখানে নেতা কেবল একজন প্রশাসক থাকেন না, তিনি একটা সাংস্কৃতিক প্রতীকে পরিণত হন। একদমই। আর আবেগ যখন রাজনীতির মূল চালিকা শক্তি হয়, তখন সেটা ভাঙা খুব কঠিন। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। কি রকম? আবেগের এই রাজনীতি তো একটা সময় পর গিয়ে স্থির হয়ে যাওয়ার কথা, তাই না? আপনি কতদিন শুধু আমি রক্ষক এই পরিচয়ের ওপর ভিত্তি করে একটা রাজ্য চালাতে পারেন?
এটা খুব লজিক্যাল একটা প্রশ্ন। বিশেষ করে যখন পৃথিবী এত দ্রুত পাল্টাচ্ছে, সবকিছু গ্লোবালাইজড হয়ে যাচ্ছে, এই জায়গাটাতে কি শুভেন্দু অধিকারী বা বিজেপির ন্যারেটিভটা জায়গা করে নিচ্ছে না? অবিকল তাই। শুভেন্দু অধিকারী ঠিক এই ফাঁকটাই কাজে লাগানোর চেষ্টা করছেন। তো তার মডেলটা আসলে কি? তিনি যে মডেলটা সামনে আনছেন তাকে আপনার ওই আগের রূপকের ভাষায় বলা যেতে পারে ক্লাউড বেসড বা জাতীয় নেটওয়ার্কের সাথে সংযুক্ত একটা অপারেটিং সিস্টেম। আচ্ছা, মানে তিনি বাংলার পরিচয়টাকে জাতীয় পরিচয়ের সাথে জুড়ে দিতে চাইছেন। হ্যাঁ, তার যুক্তি হল বাংলার যে ঐতিহাসিক পরিচয় সেটা কখনোই কেবল একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে আটকে থাকার বিষয় ছিল না। রেনেসা বা স্বাধীনতা সংগ্রামের মতো। একদম। বাঙালি তো সবসময় সর্বভারতীয় স্তরে নেতৃত্ব দিয়েছে, তো শুভেন্দু অধিকারী এই আঞ্চলিক পরিচয়ের সাথে বৃহত্তর জাতীয়তাবাদের একটা সেতু বন্ধন তৈরি করতে চাইছেন। তার মানে তিনি বলছেন, বাংলার আসল পরিচয়ে বিচ্ছিন্নতায় নয়, জাতীয় মূলস্রোতের ইঞ্জিন হয়ে ওঠার মধ্যে। ঠিক। তিনি বাঙালি পরিচয়টাকে মুছে ফেলতে চাইছেন না, বরং সেটাকে রিপ্যাকেজ করে সর্বভারতীয় ছাঁচে ফেলতে চাইছেন। কিন্তু এটা কি মাঠে ময়দানে আদৌ কাজ করে? কেন আপনার এমনটা মনে হচ্ছে? কারণ আমরা তো দেখেছি যে যখনই জাতীয় স্তরের কোনো ন্যারেটিভ বাংলায় আসে, সেটাকে অনেক সময়ই বহিরাগত বা বাংলার সংস্কৃতির সাথে বেমানান বলে দেগে দেওয়ার একটা প্রবণতা থাকে। হ্যাঁ, এই ট্যাগটা তো বারবারই দেওয়া হয়। তো শুভেন্দু অধিকারী নিজে একজন ভূমিপুত্র হয়েও কিভাবে এই জাতীয়তাবাদী ন্যারেটিভটাকে সাধারণ বাঙালি ড্রয়িং রুমে গ্রহণযোগ্য করে তুলবেন? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল এটাই 2026-এর সবচেয়ে বড় চ্যালেঞ্জিং মেকানিজম। কিভাবে সামলাচ্ছেন তিনি এটা? শুভেন্দু অধিকারীকে যেটা করতে হচ্ছে তা হল বিজেপির সর্বভারতীয় আদর্শকে একেবারে স্থানীয় ভাষায় স্থানীয় প্রবাদ প্রবচনে অনুবাদ করা। মানে জাতীয়তাবাদের মোড়কে লোকাল ইস্যু। রাইট। তিনি যখন জাতীয়তাবাদের কথা বলেন তখন তিনি সেটাকে সরাসরি দিল্লির কোনো নীতির সাথে যুক্ত করেন না, বরং তিনি বোঝানোর চেষ্টা করেন যে এই অতি আঞ্চলিকতাবাদ আসলে বাংলাকে অর্থনৈতিকভাবে পিছিয়ে দিচ্ছে। ও, মানে তার কাছে জাতীয়তাবাদ কেবল একটা সাংস্কৃতিক ধারণা নয়, এটা একটা ইকোনমিক টুল বা অর্থনৈতিক প্রয়োজন। একদমই তাই। এই অর্থনৈতিক প্রয়োজনের কথাই যখন এলাম, তখন চলুন ব্যক্তি নেতাদের ইমেজ থেকে বেরিয়ে একটু দলের ভেতরে ঢুকা যাক। মানে এআইটিসি বনাম বিজেপি। হ্যাঁ, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বনাম ভারতীয় জনতা পার্টি, তাদের আইডিওলজি বা আদর্শগত সংঘাত। আপনি একটু আগে বললেন যে অতি আঞ্চলিকতাবাদ নাকি বাংলাকে পিছিয়ে দিচ্ছে, এটা হ্যাঁ। বিজেপির দাবি। হ্যাঁ, তাদের মূল অভিযোগ এটাই। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মূল ভিত্তি তো হল ওয়েলফেয়ারিজম বা জনকল্যাণমূলক নীতি, তাই না? রাইট, বিভিন্ন ধরনের ভাতা বা স্কিম। হ্যাঁ, এই যে সরাসরি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো, এগুলো কি কেবলই ভোট ব্যাংক রাজনীতির কৌশল, নাকি এর পেছনে একটা সুনির্দিষ্ট ম্যাক্রো ইকোনমিক থিওরি আছে? এটা খুব চমৎকার একটা প্রশ্ন। অনেকেই এই ওয়েলফেয়ারিজমকে খুব সহজ ভাষায় ফ্রিবি বা খয়রাতি বলে উড়িয়ে দেন। হ্যাঁ, মিডিয়ায় তো এই শব্দটাই বেশি শোনা যায়। এর একটা খুব গভীর কাঠামোগত প্রভাব আছে। তৃণমূল কংগ্রেসের এই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা সরাসরি সুবিধা হস্তান্তর মডেলটা আসলে একটা শক্তিশালী সোশ্যাল কন্ট্রাক্ট তৈরি করে। সোশ্যাল কন্ট্রাক্ট একটু সহজ করে বলবেন? ধরুন, যখন কোনো প্রান্তিক পরিবারের একজন নারীর হাতে রাষ্ট্র সরাসরি টাকা তুলে দেয়, তখন সেটা কেবল তার অর্থনৈতিক ক্ষমতায়ন করে না, তাহলে আর কি করে? সেটা তাকে একটা স্বাধীন রাজনৈতিক সত্তা হিসেবেও তৈরি করে। প্রথাগতভাবে আমাদের সমাজে ভোট কে দেবে, কাকে দেবে, সেটা তো পরিবারের পুরুষরাই নির্ধারণ করতেন। হ্যাঁ, এটাই তো হয়ে এসেছে যুগের পর যুগ। কিন্তু এই নীতিগুলো সরাসরি সুবিধাভোগীর সাথে সরকারের একটা বাইপাস লাইন তৈরি করে দিয়েছে, যার ফলে মাঝখানের সমস্ত সামাজিক এবং রাজনৈতিক দালালরা সরে গেছে। ওয়াও, এটা তো একটা বিশাল পরিবর্তন। একদমই। এটা সমাজ কাঠামোতে একটা বড় ধাক্কা দেয়। কিন্তু আমি যদি এখানে একটু পুশব্যাক করি, ধরুন এই মডেলটা সামাজিকভাবে নারীদের বা প্রান্তিক মানুষকে হয়তো কিছুটা স্বস্তি দিচ্ছে, কিন্তু অর্থনীতি তো শুধু টাকা বিলি করার উপর দাঁড়িয়ে থাকতে পারে না। অফকোর্স না। সম্পদ বন্টন করার আগে তো সম্পদ তৈরি করতে হবে। যদি রাজ্য সরকারের কোষাগারের একটা বিশাল অংশ কেবলই কনজামশন বা ভোগের পেছনেই ব্যয় হয়ে যায়, তাহলে ইনফ্রাস্ট্রাকচার বা মূলধনী ব্যয় কোত্থেকে আসবে? এটাই ওয়েলফেয়ার মডেলের সবচেয়ে বড় লিমিটেশন। তাই না?
নতুন শিল্প না এলে এই মডেলটা তো দীর্ঘমেয়াদে একটা বিশাল অর্থনৈতিক ফানুসে পরিণত হবে, যেটা যে কোনো দিন ফেটে যেতে পারে। এবং ঠিক এই দুর্বল জায়গাটাতেই বিজেপি তাদের কেন্দ্রীকৃত উন্নয়ন বা ডাবল ইঞ্জিন সরকারের তত্ত্ব নিয়ে আঘাত করে। আচ্ছা, তাদের যুক্তিটা তাহলে কি? তাদের আদর্শিক যুক্তিটা হলো ওয়েলফেয়ারিজম একটা ফ্লোর বা ন্যূনতম বেঁচে থাকার নিশ্চয়তা দিতে পারে, কিন্তু এটা কখনো সিলিং বা ছাদটাকে উঁচু করতে পারে না। খুব সুন্দর উপমা। মানে আপনি খেয়ে পড়ে বাঁচতে পারবেন, কিন্তু বড়লোক হতে পারবেন না। এক্স্যাক্টলি। বিজেপি ন্যারেটিভ হলো আপনি যদি হাইওয়ে তৈরি করেন, লজিস্টিক পার্ক বানান বা বড় শিল্প কারখানা নিয়ে আসেন, তাহলে সেটা এমন একটা ইকোসিস্টেম তৈরি করবে যেখানে মানুষের আর ওই সরকারি ভাতার মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। যেটাকে অর্থনীতির ভাষায় ট্রিকল ডাউন থিওরি বলে, রাইট? হ্যাঁ, পরিকাঠামো ভিত্তিক উন্নয়ন। তারা যুক্তি দেয় যে কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্যের রাজনৈতিক সংঘাতের কারণেই এই বড় বড় প্রজেক্টগুলো বাংলায় ঢুকতে পারছে না, আর তাই সামগ্রিক কর্মসংস্থান থমকে আছে। এই পরিকাঠামো ভিত্তিক উন্নয়নের তথ্যটা শুনতে তো খুব চকচকে লাগে, কিন্তু এরও তো একটা অন্ধকার দিক আছে বলে আমার মনে হয়। কি রকম? আমরা যদি ভারতের অন্য রাজ্যগুলোর দিকে তাকাই, যেখানে এই মডেল চলছে, সেখানে আমরা কি দেখি? উন্নয়ন মূলত কয়েকটা বড় শহর বা নির্দিষ্ট কর্পোরেট করিডোরে আটকে থাকে। হ্যাঁ, বৈষম্য বাড়ার একটা প্রবণতা থাকে। গ্রামের একদম প্রান্তিক মানুষ, যার হয়তো স্কিল নেই বা যে পুরোপুরি কৃষির ওপর নির্ভরশীল, এই চকচকে হাইওয়ে বা বুলেট ট্রেন তার জীবনে তো কোনো সরাসরি পরিবর্তন আনে না। একদম বাস্তব কথা। তো তৃণমূল কংগ্রেস হয়তো ঠিক এই ভয়টাই সাধারণ মানুষের মনে ঢুকিয়ে দিতে পারে যে ওদের উন্নয়ন কেবল ধনীদের জন্য, আর আমাদের ভাতা হলো তোমাদের প্রতিদিনের ভাতের নিশ্চয়তা। আপনি একদম সঠিক একটা ডাইনামিক্স ধরেছেন। লড়াইটা এখানে আসলে তাৎক্ষণিক বেঁচে থাকা বনাম দীর্ঘমেয়াদী ভবিষ্যতের স্বপ্নের মধ্যে। মানে আজকের ভাত বনাম কালকে ফ্যাক্টরি। হ্যাঁ, একজন দিনমজুর বা প্রান্তিক কৃষকের কাছে ২০২৬ সালের নির্বাচনের পরের দিন সকালে কি খাবেন সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ১০ বছর পর রাজ্যে কোনো সেমিকন্ডাক্টর প্লান্ট হবে কিনা তার চেয়ে। রাইট। পেটে খিদে থাকলে তো আর হাইওয়ে স্বপ্ন দেখা যায় না। আর তৃণমূল কংগ্রেসের ওয়েলফেয়ার মডেল সেই তাৎক্ষণিক নিশ্চয়তাটাই দেয়। অন্যদিকে মধ্যবিত্ত বা যারা ব্যবসার সাথে যুক্ত, তাদের কাছে হয়তো বিজেপির ইনফ্রাস্ট্রাকচার মডেল অনেক বেশি যুক্তিক মনে হয়। কিন্তু আমরা এতক্ষণ ধরে যে ম্যাক্রো ইকোনমিক থিওরি বা আদর্শের কথা বলছি, মানে জনকল্যাণমূলক রাষ্ট্র বনাম কর্পোরেট চালিত উন্নয়ন, সাধারণ ভোটার কি সত্যি ব্যালট বক্সে যাওয়ার সময় এই তাত্ত্বিক চশমা দিয়ে দুনিয়াটাকে দেখে? না, সাধারণ মানুষ তো আর রাষ্ট্রবিজ্ঞানের বই পড়ে ভোট দেয় না। সেটাই। আমার তো মনে হয় না সাধারণ মানুষ সকালে চায়ের দোকানে বসে ওয়েলফেয়ারিজম নিয়ে তর্ক করে। তারা হয়তো দেখে তাদের পাড়ার রাস্তাটা ভাঙা কিনা বা লোকাল হাসপাতালে ডাক্তার আছে কিনা। একদম ঠিক। তাহলে এই বড় বড় রাজনৈতিক আদর্শগুলো কিভাবে মাঠ পর্যায়ে সাধারণ মানুষের ভোটের সিদ্ধান্তে রূপান্তরিত হয়? দেখুন, সাধারণ মানুষ রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষা ব্যবহার করে না ঠিকই, কিন্তু তারা এই আদর্শগুলোর বাই প্রোডাক্ট বা উপজাতগুলো তাদের দৈনন্দিন জীবনে খুব গভীরভাবে অনুভব করে। মানে ইম্প্যাক্টটা তারা ঠিকই টের পায়। হ্যাঁ, একটা দলের আদর্শ নির্ধারণ করে দেয় তাদের বাজেটের অগ্রাধিকার কী হবে। ধরুন, যখন একটা সরকার ভাতার পেছনে বেশি টাকা খরচ করে, তখন স্বাভাবিকভাবেই পাড়ার রাস্তা সারানোর ফান্ড কমে যায়। লজিক্যাল। তখন সাধারণ ভোটার হয়তো ভাবে না যে এটা ওয়েলফেয়ারিজম বনাম ক্যাপিটালিজমের সংঘাত। সে শুধু দেখে যে তার হাতে টাকা আসছে ঠিকই, কিন্তু সেই টাকা নিয়ে সে যে বাসে চড়ে কাজে যাবে, সেই বাসের অবস্থা খুব খারাপ। আবার উল্টোটাও তো হতে পারে। এক্স্যাক্টলি। যখন কোনো সরকার শুধু হাইওয়ে বানায় কিন্তু বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়, তখন মানুষ বুঝতে পারে যে শুধু বড় স্ট্রাকচার দিয়ে তো পেট ভরবে না। তার মানে ভোটাররা তাত্ত্বিক কাঠামোর ওপর ভোট দেয় না, তারা ভোট দেয় ওই আদর্শগুলো তাদের জীবনে যে বাস্তব পরিস্থিতি তৈরি করছে তার উপর। একদম তাই। এই বাস্তব পরিস্থিতির কথা উঠলেই আমাদের এমন একটা গোষ্ঠীর কথা বলতে হবে যারা ২০২৬ সালের নির্বাচনে সবচেয়ে বড় গেম চেঞ্জার হতে চলেছে। আর তারা হলো তরুণ প্রজন্ম বা ইয়াং ভোটার্স। এটা খুবই ক্রুশিয়াল একটা পয়েন্ট। আসল চমকপ্রদ বিষয়টি হল, আমরা যদি সদ্য কলেজ পাশ করা ২৩ বা ২৪ বছরের একজন তরুণের মনস্তত্ত্ব বলার চেষ্টা করি, তার কাছে হয়তো অতীত ইতিহাস, রেনেসান্সের গর্ব বা মাসে মাসে পাওয়া সামান্য ভাতার খুব একটা বড় আবেদন নেই। তাদের তো প্রত্যাশা অনেক বেশি। হ্যাঁ,
তারা তো এক ধরনের অ্যাসপিরেশন মিসম্যাচ বা আকাঙ্ক্ষা ও বাস্তবতার অসামঞ্জস্যের মধ্যে দিয়ে যাচ্ছে। তারা স্মার্টফোনে ইন্টারনেট ঘাঁটছে, তারা দেখছে বেঙ্গালুরু, পুনে বা হায়দ্রাবাদে কি হচ্ছে, আর তারপর তারা যখন নিজের শহরের দিকে তাকায় তখন তারা কি ভাবছে। এই বিশাল আদর্শগত সংঘাত কি তাদের এই আধুনিক উদ্বেগগুলোর উত্তর দিতে পারছে? এটাই তো আপনার প্রশ্ন। এক্স্যাক্টলি। রাজনৈতিক দলগুলো কি এদের ধরতে পারছে? তরুণ ভোটারদের এই মনস্তত্ত্বটা যে কোনো রাজনৈতিক দলের জন্যই একটা গোলকধাঁধার মতো। কারণ এই প্রজন্মটা কিন্তু আগের প্রজন্মগুলোর মতো কোনো নির্দিষ্ট দলের প্রতি অন্ধ আনুগত্য দেখায় না। মানে তারা অনেক বেশি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, তারা অনেক বেশি ট্রানজ্যাকশনাল বা বাস্তব ভিত্তিক। তারা পরিষ্কার হিসাব কষে যে আমি আমার ভোটটা দিলে বিনিময়ে আমার ক্যারিয়ারের জন্য আমি কি পাচ্ছি। রাইট। ওয়েলফেয়ার মডেল হয়তো তাদের টিকে থাকা নিশ্চিত করে, কিন্তু তাদের উচ্চাকাঙ্ক্ষাকে তো মেটাতে পারে না। একজন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট কি মাসে কিছু টাকার ভাতা দিয়ে সন্তুষ্ট হবে? তার দরকার একটা আইটি পার্ক, একটা স্টার্টআপ ইকোসিস্টেম। তাহলে তো এই যুক্তিতে বিজেপির পরিকাঠামো বা ডাবল ইঞ্জিনের মডেলটা তরুণদের কাছে একচেটিয়াভাবে হিট হওয়ার কথা। হ্যাঁ, লজিক তো সেটাই বলে। কিন্তু আমরা তো বাস্তবে সেটা সবসময় হতে দেখি না। তরুণদের তো একটা বিশাল অংশ তৃণমূল কংগ্রেসকেও সমর্থন করে। এর কারণ কি? তারা কি তাহলে শিল্পের চেয়ে ওই আবেগ বা আইডেন্টিটিকেই বেশি গুরুত্ব দিচ্ছে? ব্যাপারটা এত সরল নয় আসলে। এখানে আইডেন্টিটি বা পরিচয়ের রাজনীতি আবার ঘুরে ফিরে আসে। কিভাবে? আজকে তরুণরা গ্লোবাল সিটিজেন হতে চায় ঠিকই, কিন্তু তারা তাদের নিজস্ব সাংস্কৃতিক শিখর থেকে বিচ্ছিন্ন হতে চায় না। তারা এমন একটা আধুনিকতার খোঁজ করছে যা তাদের বাঙালি পরিচয়কে সম্মান করবে, আবার একই সাথে তাদের অর্থনৈতিক উন্নতিও ঘটাবে। আচ্ছা, মানে তারা দুটোই চায়। হ্যাঁ, বিজেপির সর্বভারতীয় সংস্কৃতির মডেলটাই অনেক তরুণেরই একটা প্রচ্ছন্ন ভয় থাকে। তারা ভাবে, আমরা কি তাহলে নিজেদের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য হারিয়ে ফেলব? বাইরের কোনো সংস্কৃতিকে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হবে? আর এই ভয়টাই হলো তৃণমূল কংগ্রেসের মূল অস্ত্র। একদম বা এটা তো একটা মারাত্মক প্যারাডক্স বা স্ববিরোধিতা। ঠিক বলেছেন। মানে তরুণরা তৃণমূলের কাছে বলছে, আমরা তোমাদের সাংস্কৃতিক সুরক্ষার চাদরটা চাই, কিন্তু তোমাদের ইকোনমিক মডেলটা আমাদের চাকরি দিচ্ছে না। হ্যাঁ, আবার বিজেপির কাছে গিয়ে বলছে, আমরা তোমাদের ফ্যাক্টরি আর কর্পোরেট জবগুলো চাই, কিন্তু তোমাদের সাংস্কৃতিক আগ্রাসনটাকে আমরা ভয় পাচ্ছি। এটাই হলো আসল ডিলেমা। তার মানে ২০২৬ সালে কোনো দলই তাদের ওই পুরনো ছকে বাঁধা ফর্মুলা দিয়ে এই তরুণদের মন জয় করতে পারবে না। একদমই না। এবং আপনি যদি রাজনৈতিক দলগুলোর বর্তমান গতিবিধির দিকে সতর্কভাবে লক্ষ্য করেন, তাহলে দেখবেন তারা প্রত্যেকেই নিজেদের এই খামতিগুলো ঢাকার আপ্রাণ চেষ্টা করছে। যেমন, একটু উদাহরণ দেবেন? ধরুন, তৃণমূল কংগ্রেস এখন শুধু ভাতার কথা বলছে না, তারা সিলিকন ভ্যালি, স্টার্টআপ হাব বা গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিট নিয়ে অনেক বেশি সোচ্চার হচ্ছে। মানে তারা প্রমাণ করতে চাইছে যে আঞ্চলিক দল হয়েও তারা গ্লোবাল ক্যাপিটাল বা আন্তর্জাতিক পুঁজি আনতে সক্ষম। রাইট। অন্যদিকে বিজেপি চেষ্টা করছে তাদের জাতীয়তাবাদী ইমেজটাকে কিছুটা নরম করতে। কিভাবে করছে তারা এটা? তারা অনেক বেশি করে স্থানীয় নেতাদের মুখ হিসেবে তুলে ধরছে, আর দুর্গাপূজা বা পয়লা বৈশাখের মতো একেবারে নিখাদ বাঙালি আবেগের জায়গাগুলোতে নিজেদের আরও বেশি সম্পৃক্ত করছে। তার মানে তারা দুজনেই অন্যের অপারেটিং সিস্টেমের ভালো ফিচারগুলো চুরি করে নিজেদের সিস্টেমে ইনস্টল করার চেষ্টা করছে। বেশ মজাদার, কিন্তু একদম সঠিক তুলনা। মানে তৃণমূল চাইছে তাদের সিস্টেমে বিজেপির ডেভেলপমেন্ট মডিউল অ্যাড করতে, আর বিজেপি চাইছে তাদের সিস্টেমে তৃণমূলের কালচারাল মডিউল ঢোকাতে। ঠিক তাই। কিন্তু আমার প্রশ্ন হলো, সাধারণ মানুষ কি এই প্যাচওয়ার্ক বা জোড়াতালি দেওয়া মডিউলগুলো বিশ্বাস করবে? কারণ দিনের শেষে একটা অপারেটিং সিস্টেমের কোর কোডিং বা মূল কাঠামো তো আর রাতারাতি বদলানো যায় না। এটাই হলো আসল পরীক্ষা। মানুষ খুব সহজেই বুঝতে পারে কখন কোনো দল তাদের মূল আদর্শ থেকে সরে গিয়ে কেবল নির্বাচনের জন্য সাজগোজ করছে। ভোটাররা এখন অনেক বেশি সচেতন। হ্যাঁ, যে দলটা এই দুইয়ের মধ্যে একটা সত্যিকারের, বিশ্বাসযোগ্য এবং বাস্তবসম্মত মেলবন্ধন তৈরি করতে পারবে, যেখানে সংস্কৃতির সাথে পুঁজির কোনো সংঘাত থাকবে না, যেখানে জাতীয়তাবাদের সাথে আঞ্চলিক গর্ভের কোনো লড়াই থাকবে না, তারাই ২০২৬ সালের শেষ হাসি হাসবে। পুরো ব্যাপারটা আলোচনা করার পর আমার মনে হচ্ছে ২০২৬ সালের এই রাজনৈতিক লড়াইটা আসলে একটা ত্রিমাত্রিক দাবা খেলার মতো। 3D চেস। কিভাবে? এই ধরুন, সবচেয়ে ওপরের স্তরে খেলছেন মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী, যেখানে লড়াইটা ইমেজের, অনুভূতির এবং ব্যক্তি আবেদনের।
লিডারশিপের লেয়ার। দ্বিতীয় স্তরে লড়ছে দুটো দলের আদর্শ, যেখানে লড়াইটা ওয়েলফেয়ার বনাম ইনফ্রাস্ট্রাকচার, ডাইরেক্ট ক্যাশ বনাম ডাবল ইঞ্জিন। রাইট, আইডিওলজিক্যাল লেয়ার। আর একদম নিচের স্তরে, যেখান থেকে আসলে পুরো খেলাটা নিয়ন্ত্রিত হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আছে সাধারণ এবং তরুণ ভোটাররা, যারা এই বড় বড় তাত্ত্বিক কথাগুলোকে নিজেদের দৈনন্দিন জীবনের রুটি-রুজি আর ভবিষ্যতের স্বপ্নের মাপকাঠিতে ফেলে বিচার করছে। খুব সুন্দর করে সামারাইজ করেছেন। এবং এই 3টে স্তরের মধ্যে সমন্বয় রাখাটাই হলো দলগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ এক স্তরের ভুল অন্য স্তরে প্রভাব ফেলবে। এক্স্যাক্টলি। ওপরের স্তরের কোনো ভুল চাল নিচের স্তরে মারাত্মক প্রভাব ফেলতে পারে। ধরুন, কোনো নেতা যদি পরিচয় রাজনীতি করতে গিয়ে এমন কোনো উগ্র মন্তব্য করে বসেন যা তরুণ ভোটারদের কাছে আধুনিকতা বিরোধী বলে মনে হয়, তাহলে তাদের পুরো ইকোনমিক মডেলটাই হয়তো আর কেউ শুনবে না। আবার উল্টো দিকে কোনো দল যদি শুধুমাত্র কর্পোরেট উন্নয়নের কথা বলে, সাধারণ প্রান্তিক মানুষের প্রতিদিনের লড়াইটাকে অবজ্ঞা করে, তাহলে ব্যালট বক্সে তাদের চরম মূল্য চোকাতেও হতে পারে। একদম তাই। ব্যালেন্সটাই এখানে সব। তাহলে আজকের এই পুরো আলোচনার পর আমরা যদি একটু পিছিয়ে এসে বড় ছবিটার দিকে তাকাই, একটা অত্যন্ত চিন্তাদায়ক প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। কি সেটা? 2026 সালে যখন এই রাজ্যের লাখ লাখ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম, ব্যালট বাক্সের সামনে গিয়ে দাঁড়াবে, তখন তারা আসলে কোন বোতামটা টিপবে? তারা কি এমন একটা রাজনৈতিক কাঠামোকে বেছে নেবে যা তাদের অতীত ইতিহাস, ভাষা এবং আঞ্চলিক স্বাতন্ত্র্যের দেয়ালটাকে আরও মজবুত করে তুলবে? নাকি তারা এমন একটা শক্তির দিকে ঝুঁকবে যারা তাদের ঐতিহ্যের শিকড় কিছুটা আলগা করে হলেও এক অনিশ্চিত কিন্তু বৃহত্তর জাতীয় এবং অর্থনৈতিক ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে? নাকি সম্পূর্ণ নতুন কিছু হতে চলেছে? রাইট। নাকি বাংলার মাটি থেকে সম্পূর্ণ নতুন কোনো রাজনৈতিক সমীকরণের জন্ম হবে, যা এই দুটো চরম পথের বাইরে গিয়ে একটা তৃতীয় রাস্তার সন্ধান দেবে? এই প্রশ্নগুলোর উত্তর কোনো বই বা বিশ্লেষণে লেখা নেই। না, এর উত্তর কেবল সময়ই দিতে পারবে। একদম। এর উত্তর লুকিয়ে আছে আগামী দিনের সময়ের গর্বে। আমাদের কেবল খোলা চোখে আর সতর্ক মস্তিষ্কে অপেক্ষা করতে হবে কিভাবে এই ঐতিহাসিক ক্যানভাসের ছবিটা ধীরে ধীরে তার চূড়ান্ত রূপ নেয়। হ্যাঁ, আমাদের নজর রাখতে হবে বাংলার এই রোমাঞ্চকর রাজনৈতিক যাত্রার দিকে। তো আজ এ পর্যন্তই। আমরা পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে এভাবেই গভীরে প্রবেশ করব।